শাহিন ভাই, ওয়েলকাম টু ফ্রেন্ডজি। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহিন ভাই, আপনি এখন এমকেএস এর সাথে আছেন, এমকেএস এর ওনার বলতে গেলে। আপনার সঙ্গে মিরাজ ভাই, ইমন ভাই দুজন আছেন। কিন্তু এমকেএস এর ওনার হওয়ার আগে আপনার একটা ছোট্ট পরিচয় ছিল। আপনি একটা মোবাইল কোম্পানিতে জব করতেন, জি। মোস্ট প্রবাবলি সিম্ফনি। হ্যাঁ। সেই সিম্ফনি থেকে এই এমকেএস এ আসার যাত্রাটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, আমি যদি বলি, সিম্ফনির আগে আমি জব করতাম স্যামসাং মোবাইলে অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে। সো এখানে অলমোস্ট 3.5 থেকে 4 বছর আমি জব করি। দেন তারপর আমি সিম্ফনিতে মুভ হই। দেন সিম্ফনিতে আমি খুলনাতে ছিলাম। খুলনাতে 6 মাস থাকার পর আমি ঢাকাতে চলে যাই হেড অফিসে। ওইখানে আসলে জয়েন করি অ্যাজ এ ন্যাশনাল প্রোডাক্ট ট্রেনার হিসাবে। সো এখানে কাজ করছি। কাজ করার পরে আমি তারপরে টেকনো মোবাইলে কাজ করছি। দেন তারপরে এশিয়ান পেন্ট, আমার লাস্ট জব হলো এশিয়ান পেন্ট। কোন সাল? এশিয়ান পেন্ট হলো 2019 সাল। ওইটা তখন আমি লাস্ট আমার জব ছিল এশিয়ান পেন্টে। আমি তখন খুলনা রিজনেই কাজ করতাম। সো এইটা হলো আমার, যদি বলি যে কর্পোরেট ক্যারিয়ার। ওই কর্পোরেট ক্যারিয়ার থেকে এই জায়গায় আসার পেছনে একটা প্লেয়ারের একটা অবদান আছে, মোহাম্মদ সাইফুদ্দিন। ভুলক্রমে জি জি। সাইফুদ্দিনের একটা ব্যাট আপনি রিপেয়ার করে পাঠাচ্ছিলেন কোন একটা কুরিয়ার সার্ভিসে। না না না, এইটা আসলে মেন ঘটনা যেটা ছিল, সাইফুদ্দিন ভাই আমাকে কল দিয়েছিল। সো সাকিব ভাই ওনাকে একটা ব্যাট গিফট করে। সো ওই ব্যাটটা আসলে একটু ক্লিন করার জন্য উনি বলছে যে শাহিন ভাই পাঠাবো কিনা। আমি তখন বলছি হ্যাঁ ভাইয়া ঠিক আছে পাঠান। এসে পরিবহনে ব্যাটটা আসলে পাঠায়। ব্যাটটা ভেঙে যায়। হ্যাঁ, ব্যাটটা ভাঙার মেন রিজন ছিল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করার কারণে ব্যাটটা ভেঙে যায়। সো আমি তখন কুরিয়ার থেকে আমাকে কল দেয়। আমি যেয়ে দেখি যে আসলে ব্যাটটা ক্র্যাক। তখন আমি ওইটা ছবিগুলো তুলে ওনাকে পাঠাইছি, ভাইয়া এরকম ব্যাপার, ব্যাটটা তো ভেঙেই গেছে। তখন আমি এসি পরিবহনের সাথে কথা বলি। সো উনি মনে করছে তো হয়তো সাকিব ভাইয়ের ব্যাট, যেহেতু স্বাভাবিক একটা ইমোশনের ব্যাপার, উনি গিফট করছে ওনার ব্যাট একটা। সো আমি বলছি যে ভাইয়া আপনি টেনশন করেন না, এটা আগের মতো আমি করে দিব। সো তারপরে আমি ওই ব্যাটটা সেম আগের মতো যেরকম ছিল ওরকম করে দিই, করে তো ওনাকে পাঠাই। তো উনি আসলে বুঝতে পারে না যে ব্যাটটা আসলে ক্র্যাক হয়েছিল নাকি। সো উনি অনেক সারপ্রাইজড হয়। সো আসলে মেন কাহিনীটা হয়েছিল এইখান থেকেই। এবং যদি ভুল না করি ওই ব্যাটকে ধরেই আপনার রিপোর্টটা হয় কালের কণ্ঠের আমার জি ভাই। জি। ওই উনি সাইফুদ্দিন ব্যাটটা নিয়ে বের হচ্ছিলেন এবং বের হওয়ার সময় সে ভাই জিজ্ঞেস করছিলেন যে ব্যাটটা কোথায় নিয়ে যাচ্ছেন, বলছিল এক ব্যাটের ডাক্তারের কাছে। সেখান থেকে ব্যাট ডক্টর একটা রিপোর্ট হয় কালের কণ্ঠ। তারপরেই তো আপনার এত প্রচার এত বেড়ে ওঠা, এরপরে অনেক কিছু। ওই গল্পটা একটু শুনতে যাচ্ছিলাম যে ব্যাট ডক্টর সাইফুদ্দিন কালের কণ্ঠ রিপোর্ট। আমি যদি এটা বলি যে আমি ব্যাটের কাজ করতাম অনেক আগে থেকে, এটা আসলে আমি কাউকে বলতামও না, সবাই এটা আসলে জানেও না। হ্যাঁ, আমি জাস্ট জব করতাম, জবের পাশাপাশি এটা আমার আসলে, আমি যদি বলি যে আমার শখে কাজ করতাম। শখে কাজ করতাম, উইদাউট পেতে কাজ করতাম, ভালো লাগতো। এবং সিলেক্টিভ কিছু পিলারে আমি কাজ করতাম, সবার কাজ না। আমি যখন 97, 98 থেকে কাজ করি তখন ফ্রেন্ডদের ব্যাট নিতাম, নিয়ে কাজ করতাম, আমার ভালো লাগতো। তারপরে যখন আল রশিদ ক্রিকেট একাডেমিতে ভর্তি হলাম, আপনার এটা হলো 98 দিকে। সো ক্যাম্পে যখন কোনো ব্যাট ভাঙতো বা কারো কিছু হতো, আমি নিজে বাসায় যেয়ে ওটাকে ঠিক করতাম। সো এরকম আমাদের ওখানে যেমন ফরাদ ভাই, ফরাদ রেজা, সো উনির ব্যাট আমি তখন থেকে কাজ করতাম। তারপর মিজানুর রহমান রাজশাহীতে তখন থেকে, তারপর সাব্বির রহমান, ওদের ব্যাটগুলো আমি নিয়ে কাজ করতাম, আমার ভালো লাগতো, এটা জাস্ট আমার শখে। তখন আমি পড়াশোনা করি। সো ওইখান থেকে আমার আসলে একটা নেশা হয়। তো আমি যখন ব্যাট ঠিক করতাম বা কাজ করতাম, সো ওই তখন থেকে আমি ব্যাটের শেপগুলোকে ফলো করতাম, যে কোন ব্যাটের শেপ ভালো, কোন ব্যাটের শেপ ভালো না, এই জিনিসগুলো আমি তখন থেকেই ফলো করতাম। সো ওইখান থেকে আসলে আমার আর আমি তখন আমার মাথায়, আমি যখন ক্রিকেট একাডেমিতে ভর্তি হই, সো তখন আমি যখন ক্রিকেট ব্যাটগুলো দেখতাম, তখন আমি শুনতে পেলাম যে ক্রিকেট ব্যাটগুলো আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় না, ইন্ডিয়া থেকে আসতো, পাকিস্তান থেকে আসতো। তখন এটা আমি বলি যদি 2000 সাল বা 99 সালের কথা, তখন আমার মাথায় চিন্তা আসলো যে বাংলাদেশে কেন ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং হয় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কেন হয় না, একটা আসলে আমার মাথার ভিতর ঢুকে যে কেন ম্যানুফ্যাকচারিং হয় না, কি আছে এর ভিতরে যে এমন যে বাংলাদেশের মানুষ তৈরি করতে পারে না, শুধু ইন্ডিয়া পাকিস্তানের মানুষই তৈরি করতে পারে, এমন কি বৈশিষ্ট্য আছে। সো ওইখান থেকে আসলে আমার মাথায় এই জিনিসটা ঢোকে
মানে বলে না যে মানুষের মাথায় কোনো একটা পোকা ঢুকলে এই জিনিসটা আমার কাজ করছে। তো তখন থেকে আমি আসলে খোঁজা শুরু করলাম যে আসলে কী কাঠ দিয়ে তৈরি হয়, কীভাবে ম্যানুফ্যাকচারিং হয়, প্রসেস কী, কাঠগুলো কোথা থেকে আসে, এই জিনিসগুলো ইউটিউব, তারপরে আপনি গুগল সার্চ করতাম। এবং যেমন তখন ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে আমার কথা হতো, তো তাদের কাছে আমি অনেক কিছু জিজ্ঞেস করতাম যে ব্যাটগুলো আসলে কেমন, প্রসেস কেমন, টপ কোয়ালিটি কেমন আছে। যেহেতু আপনার কাঠের গ্রেড থাকে 4টা ইংলিশ হুইলার, এই গ্রেড অনুযায়ী অনেক হতো। দামি ব্যাটগুলো গ্রেড 1 দিয়ে তৈরি হতো, তারপরে গ্রেড 2 দিয়ে তৈরি হতো। সো এইভাবে করতে করতে অলমোস্ট আমি যদি বলি 24 বছর পার হয়ে গেছে আমার এই জিনিসটার উপরেই। যে আমি আগে ইউটিউব দেখতাম ইন্ডিয়াতে আসলে ব্যাট ম্যানুফ্যাকচারিং করতেছে কীভাবে, পাকিস্তানে ব্যাট ম্যানুফ্যাকচারিং করতেছে কীভাবে, তারপর ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, এরা ব্যাট ম্যানুফ্যাকচারিং কী করতো কীভাবে, জাস্ট এইভাবেই ধারণা নিয়ে নিয়ে আসলে এত দূর আসা। দেন আমি যদি বলি যে টেনিস ব্যাট বা টেনিস ব্যাট আমি 2004 থেকে বানাতাম। যখন আমি বিবিএ পড়তাম, সো তখন আমি বানিয়ে রাজশাহী স্পোর্টস কর্নার, গোল্ডেন স্পোর্টস, এইগুলোতে আমি সাপ্লাই দিতাম। সো তখন থেকে ব্যাট বানানো আসলে আমার হাতে খড়ি শুরু। সো তখন আমি যখন দেখলাম যে আমি যদি এই ব্যাট বানাতে পারি, শেপ ভালো দিতে পারি, সো ওই ব্যাট কেন পারবো না। সো যখন এইটার কাছ থেকে আস্তে 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 ন্যাশনাল টিমের মমিনুল হক, তারপর শারিয়ান নাফিস ভাই, তারপরে আমি যদি বলি ফরাদ রেজা, তখন আমি শুধু সিলেক্টিভ কিছু পার্সোনাল কাজ করতাম, সবার না। এই কাজে অন্য কেউ বললে আমি করতাম না। তখন জব করতাম, রাতে আসতাম। হ্যাঁ, কাছের মানুষ ছাড়া আমি কারো কাজ করতাম না। ওনারা যদি কাউকে রেফার করতো যে ওনার কাজ করতে হবে, এসে একটু করবেন কিনা, আমি তখন বললাম ঠিক আছে আপনি পাঠান। এই ব্যাপারটাতে ইমরুল ভাইয়ের সাথে লং টার্ম প্রায় 12-13 বছর ওনার সাথেই। তো উনি আমারে বলতো যে সেন ভাই আপনি তো ব্যাটের সব কাজই জানেন, ব্যাট বানাতে পারবেন কিনা বলেন তো। তখন আমি বলছি ভাই আপনি যদি কাঠ আনতে পারেন আমি বানাতে পারবো, আমাকে কনফিডেন্টলি বলছি। এই এই জিনিসটা যে ব্যাট বানাতে পারবেন কিনা, এটা কি ওই ব্যাট ডক্টরের রিপোর্টটা হওয়ার পরে ইমরুল ভাই আপনাকে বলছেন? জি জি, এইটুকু জানতে ছিলাম ওই রিপোর্টটার এফেক্ট আপনার জীবনে কতখানি, এবং ওই ইমরুল ভাইয়ের এই গল্পটা। আমি যখন ব্যাটের কাজ করতাম এইটা আসলে আমি সবাইকে বলতাম না। আমার ফ্রেন্ড সার্কেল জানতো আর প্লেয়াররা জানতো, ওনারাও সবাইকে বলতো না। সো এইটা আসলে এইভাবে আসলো না। তো পরে যখন রিপোর্টটা হলো, এটা তখন অনেক জানাজানি হয়ে গেলো। তখন ইমরুল ভাই আমাকে বলতো সেন ভাই আপনি ব্যাটের কাজ করেন, ব্যাটের শেপ ঠিক করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, তাহলে তো আপনি ব্যাটও তৈরি করতে পারবেন। আমি চাই হ্যাঁ ভাই আমি ব্যাট তৈরি করতে পারবো, যেহেতু আমি এতদিন দেখছি সব প্রসেস জানি, কাঠ কোটা থেকে আসে। আমি এটা তখন উনি বললো যে আপনি কি শিওর পারবেন? আমি চাই। এর আগে একটা ঘটনা হলো, আমি প্রথম ট্রায়াল বেসিসে ইংল্যান্ড থেকে পার্টমেড ব্যাট 2টা নিয়ে আসি, সেমি ফিনিশ যে ব্যাটটা বলে। সো আনার পর আমি ব্যাটটা তৈরি করি। তৈরি করার পর আমি 2টা মানুষকে দিই, একটা হলো শান্ত আর একটা হলো ফরাদ রেজা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 22-এর দিকের ঘটনা। তো শান্তকে আমি ওই ব্যাটটা দেওয়ার পরে শান্ত ওটা দিয়ে শ্রীলঙ্কার সাথে তখন টেস্ট খেলা চলতেছিল, বাংলাদেশে সেঞ্চুরি করছিল এবং 2টা 50 করছিল। তখন ও আমাকে ফিডব্যাক দিছে যে সেন ভাই ব্যাট খুব ভালো হয়েছে আপনার। পরে আবার ব্যাট অর্ডার করছে, ফরাদ ভাই আমাকে খুব ভালো ফিডব্যাক দিছে যে ব্যাট খুব ভালো হয়েছে। সো তখন আমি এটা ইমরুল ভাইকে বলি, বলার পরে তখন ইমরুল ভাই আসলে ইন্টারেস্ট হয়। তখন থেকে আসলে এই জিনিসটা যাত্রা, MKS এর যাত্রা। প্রথমে আসলে আমাদের, আমি যদি বলি যে যাত্রা, আমার ব্র্যান্ডের নাম করা হয়েছিল কায়েস শাহিন। তখন এইটা করার পরে যায় মেরাজ ভাই অ্যাড হয়েছে, দেন তখন এই নামটাকে আবার মডিফাই করে MKS রাখা হয়েছে। একটা রিপোর্ট মানুষের জীবন যদি বদলাইতে পারে, সেটা আপনার ক্ষেত্রে অনেকখানি প্রযোজ্য বলা যায়। আমি যতটুকু জানি আপনি ওই মানুষটাকে যে রিপোর্টটা করছিলেন তাকে অনেক সম্মান করেন, এবং আপনার প্রথম যে কোনো কিছু হলে সবার আগে তাকে আপনি জানান জিনিসটা, মানে ওনার সঙ্গে আপনার সম্পর্কটা নেই। আচ্ছা, আমি যদি বলি, সো এই ব্যাটটা কাহিনীটা হওয়ার পর উনি আমাকে কল করার পরে যে এরকম ব্যাপার শাইন ভাই আপনাকে নিয়ে আমি একটা রিপোর্ট করবো, আমার একটা কিছু ইনফরমেশন লাগবে। আমি বলছি হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই, আপনি করেন। সো আমি একটা জিনিস মানে বিলিভ করি সব সময়, তুমি যতই বড় হও, যার জন্য তুমি বড় হচ্ছে তার সামনে কখনো বড় হবা না। সো অলওয়েজ আমি সজল ভাই যে নিয়ে আছে তাকে আমি সবসময় রেসপেক্ট করি অলওয়েজ। সো কোনো কিছু নতুন কিছু হলে আমি সবসময় তাকে জানাই এবং সবসময় তার সাথে মিলিত। সো আমি যদি বলি আজকে এইখানে আমি সারা জীবন হয়তো কৃতজ্ঞ থাকবো সজল ভাইয়ের কাছে যে আসলে এটা পরিশোধযোগ্য না।
এই জন্য আমি মানে ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। আসলে কিছু জিনিস আসলে মানুষের ধন্যবাদ দেওয়া উচিত না। মিরাজ ভাইয়ের ইনক্লুশনটা কিভাবে হলো, যেহেতু কেএস ছিল জি, সেখান থেকে এমটা কিভাবে যুক্ত হলো এবং পরে আপনার নামটা কিভাবে সিলেক্ট করলেন? এটা তো কেএস এম হতে পারতো, কিন্তু এম কেএসটা কিভাবে ডিসাইড করা? আচ্ছা, মিরাজ ভাইয়ের এমটা কেন সবার আগে? আচ্ছা, যখন কোনো ব্র্যান্ডের নাম আসলে, যেহেতু আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, MBA BBA দুইটাই মার্কেটিং নিয়ে, সো ব্র্যান্ডের নাম আসলে এমন একটা হওয়া উচিত যেটা প্রত্যেকটা মানুষের বোধগম্য হবে, উচ্চারণ করতে খুব ইজিলি করতে পারবে। সো ওইটা নিয়ে আমরা অনেক আপনার প্যাটার্ন করছি, MKS KS এইটা করার পরে ফাইনালি যখন আমরা MKSটা তখন দেখলাম এটা খুব মানুষ ইজিলি উচ্চারণ করতে পারবে, দেখতেও সুন্দর হবে যখন আমরা লোগো করব এবং শুনতেও ভালো লাগবে। সেই ক্ষেত্রে আসলে তখন আমরা এই নামটা আসলে MKS দিয়ে করা হয়েছে। হোয়াট এভার মিরাজের নাম প্রথমে, আমার নাম শেষে, ইমরুলের নাম মাঝখানে, এইটা আসলে আমাদের ভিতরে আসলে কোনো ফ্যাক্ট কাজ করে না। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে আমার ভিতরে কখনো কাজ করেনি। আর আমরা যেহেতু এখানে সবাই জানে যে 3 জন পার্টনার, আসলে বেসিক্যালি আমরা 4 জন পার্টনার। আজাদ ভাই আছে, উনি ইংল্যান্ডে থাকে। সো যখন আমরা নামটা আমাদের হয়, আমাদের রেজিস্ট্রেশন হয়, তখন পরে আমরা আসলে এই জিনিসটা আসলে যে 4 জনেরই নাম থাকতে হবে বা 3 জনের না, এরকম না। এইটা আসল কথা কি, একটা ট্রাস্টের ব্যাপার। আমাদের 4 জনের ভিতরে মানে আমি বলবো, অনেকে বলে যে পার্টনারশিপ বিজনেস ভালো না, পরে টেকে না। আমার এই জিনিসটা আমি পছন্দ করি যে যে মানুষগুলো আমার সাথে আছে, আই থিঙ্ক এনাদেরকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়। আপনাদের ব্যাডের কালার চুজিং এর ক্ষেত্রে আমি দেখলাম সবুজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা কি বাংলাদেশের ফ্ল্যাগটাকে সবুজ এবং লাল, বাংলাদেশের ফ্ল্যাগ কেন্দ্রিক চিন্তা ভাবনা? জি, আসলে আমরা গ্লাভস এবং জি গ্লাভস প্যাডের ক্ষেত্রে আসলে আমরা এই জিনিসটা মানে এটি ইমরুল ভাইয়ের সাথে বসে আমরা কনসার্ন করছি, মিরাজ ভাইয়ের সাথে, আজাদ ভাইয়ের সাথে, যে আমরা যেহেতু আমাদের নিজের দেশীয় ব্র্যান্ড, সো এমন একটা আমরা কালার চুজ করি যেটা আমাদের আসলে ফ্ল্যাগের সাথে যায়। সো ওই কালারটা চুজ করেই আমরা লাল সবুজ দিয়ে গ্লাভসগুলো ম্যানুফ্যাকচারিং করছি, যেহেতু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের লাল সবুজ। সো ওই চেতনা থেকেই আসলে এটা তৈরি করা। এখন একটু অন্যদিকে যে বিদেশি প্লেয়ার দিয়ে যায়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং সিকান্দার রাজা, আরো অনেকে আপনাদের থেকে ব্যাট নিয়েছেন বা ব্যাট নিয়ে কাজ করেছেন বা ব্যাট পাঠিয়েছেন। আমি যতটুকু যদি ভুল না করি, আপনি নেক্সট মান্থ বা এর মধ্যে ইন্ডিয়া যাবেন সচিন টেন্ডুলকার একটা ব্যাট গিফট করার জন্য বা ব্যাট দেওয়ার জন্য। এই গল্পটা একটু জানতে চাচ্ছিলাম, এবং কোহলি এবং সিকান্দার রাজার গল্প। আচ্ছা, বিরাট কোহলির কথা যদি আমি বলি, রোহিত শর্মা, আপনারা জানেন ওনারা ওয়ার্ল্ড টপ ক্লাস প্লেয়ার এবং অবশ্যই ওনারা টপ ক্লাস ব্যাট দিয়েই ব্যাটিং করে থাকে। সো আমাদের যখন বাংলাদেশের টেস্ট খেলা হয় গত বছর ইন্ডিয়াতে, তখন ইমরুল ভাই প্ল্যান করে যে ওনাদের দুজনকে জাস্ট অনারিয়াম হিসাবে আমরা 2টা স্মারক ব্যাট গিফট করবো। তখন আমাকে ইমরুল ভাই বলে যে শাহিন ভাই ব্যাট দিব, কী মনে হয়? আমি বলছি হ্যাঁ ভাই, যদি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই, না কেন। তাহলে ভাই আপনি 2টা ব্যাট তৈরি করেন টপ ক্লাস দেখে। ঠিক আছে। তো আমি প্রথমে একটু আসলে নার্ভাস ছিলাম যে তাদের মতো প্লেয়ারের জন্য ব্যাট তৈরি করা তাদের পছন্দ হবে কি না, যেটা আমরা দেশীয় ব্র্যান্ড, ইন্ডিয়াতে তো বড় বড় কোম্পানি আছে, SSHGর মতো অনেক বড় বড় কোম্পানি, তার ব্যাট দেখালে তো তাদের কোয়ালিটিতে আমরা আসলে বিট করতে পারবো কি না, এটা নিয়ে আসলে আমি মানে অনেক একটু টেনশনে ছিলাম। সো আল্লাহর নাম নিয়ে ব্যাট ম্যানুফ্যাকচারিং শুরু করলাম। করার পরে অনেক 4-5 দিন ধরে আসলে ম্যানুফ্যাকচারিং করার পর আমি তখন বল দিয়ে নকিং টকিং করে দেখলাম যে না, ওকে, যেহেতু আমি তাদের ব্যাট দিয়ে কাজ করছি, ব্যাট দিয়ে বল মেরে দেখছি, তখন আমি হলাম। সো তখন ইমরুল ভাইকে বললাম যে ভাই ব্যাট তৈরি হয়ে গেছে, এবার দেওয়ার মতো। তখন আমার বললো ঠিক আছে, আপনি তাহলে ইন্ডিয়াতে যান। সো 2 জনের ব্যাট নিয়ে আমি ইন্ডিয়াতে যাই এবং হোটেলে যাওয়ার পরে মিরাজ ভাইকে ব্যাট দিই এবং ইন্ডিয়ান প্লেয়াররাও তখন নিচে নামছিল। সো তারা অনেকক্ষণ ধরে ব্যাট আসলে দেখতেছিল যে বাংলাদেশি ব্র্যান্ড, আমাদের স্টিকারে যেহেতু আমাদের মেড ইন বাংলাদেশ এবং ফ্ল্যাগ দেওয়া আছে, সো তারা দেখতেছিল যে এটা বাংলাদেশে আসলে তৈরি। ওরা বলতেছিল যে অনেক ভালো হইলো এবং ব্যালেন্স অনেক ভালো। সো তারা তো কমেন্ট করতেছিল, আমি পাশ থেকে দাঁড়িয়ে শুনতাম। তখন মানে আসলে এটা ভালো লাগতেছিল যে ইন্ডিয়ার মতো দেশের প্লেয়াররা আমাদের দেশীয় ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে আসলে সুনাম করতেছে। সো তখন আমি যখন ব্যাট মিরাজ ভাই, বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে নিয়ে যাই, আমি খুব টেনশনে ছিলাম যে আসলে পছন্দ করে কি না আমাদের দেশীয় ব্র্যান্ড হিসাবে। সো বিরাট কোহলি ব্যাট প্রথমে ধরেই বলছে যে ব্যাট খুব ভালো এবং ব্যালেন্স ভালো, আমি এটাতে খেলবো। 48 রান করছিল বাংলাদেশের এগেনস্টে এবং প্রথম যখন যে 4টা মারে,
খাবারের উপর দিয়ে, তখন মিরাজ ভাই যখন সামনে আসছে, মিরাজকে তখন বলছে যে এটা তোমাদের ব্যাট। সো এইটা আসলে আমি যদি বলি যে আমার লাইফ সাকসেস, যে ওনার মতো প্লেয়ার আমার ব্যাট দিয়ে খেলছে, আমার বানানো ব্যাট দিয়ে খেলছে এবং বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে খেলছে, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে উনি এখন ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং 1 নম্বরে আছে, ওনার মতো প্লেয়ার আসলে খেলছে। যেহেতু সচিনের সচিনকে আপনি ব্যাট দিতে যাবেন? জি, আমি এইটা আসলে যদি বলি, আমি লাস্টে 2 মাস আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম। সো ওইখানে যাওয়ার পরে ওখানে একজনের সাথে কথা হয়েছে, উনি সচিনের ব্যাট বানাতো, ভিকি ভাই। সো ওনাকে আমি বলছিলাম যে ওনাকে আসলে ব্যাট দিতে চাই, সো কীভাবে পসিবল। সো উনি তখন আসলে সচিন টেন্ডুলকারকে কল দেন, দেওয়ার পর বলে যে এরকম বাংলাদেশি আমার এক ফ্রেন্ড আছে, ব্যাট ওনারা ম্যানুফ্যাকচারিং করতেছে, সো আপনাকে একটা ব্যাট দিতে চায়। তখন উনি বললো ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি প্ল্যান করতেছি যে নেক্সট মান্থে আমি যাব। সো ভিকি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেই ওনাকে যা দিয়ে আসবো এটা আসলে, যেহেতু ওনার অনেক টাইট শিডিউল থাকে, উনি ব্যস্ত থাকে উনি অনেক। দেওয়া তো অনেক হয়েছে। জি, আপনি আফ্রিদি থেকে একটা গ্লাভস পেয়েছিলেন, আফ্রিদির একটা ব্যাট আপনি ঠিক করে দিয়েছিলেন, ওইটা কোন সালে, কবে দেওয়ার সময় আফ্রিদি? এটা 6 সালে যদি আমি বলি, 6 সালে উনি ব্যাট সার্ভিসিং করতে পাঠাইছিল ঢাকা থেকে। সো তখন ওনার ব্যাট ঠিক করে দেওয়ার পরে উনি ব্যাটটা দেখে অনেক খুশি হয়েছিল। সো উনি আমাকে আসলে পেমেন্ট দিতে যাচ্ছে, যে এমবি মালিক ব্যাট দিয়ে খেলতেন। সো উনি তো আমি বললাম যে আমি আসলে পেমেন্ট দেবো না, আপনার ব্যাট ঠিক করা, যেহেতু আপনি আমার অনেক ফেভারিট প্লেয়ার, সো ওনার মতো প্লেয়ারের ব্যাটে কাজ করা এটা অনেক লাকি ব্যাপার, কারণ বাংলাদেশে তো অনেকেই ব্যাট সার্ভিসিং করে, সবার কাছে তো উনি ব্যাট দেয়নি। সো তখন উনি খুশি হয়ে আমাকে একটা গ্লাভস দিয়েছে। উনি হ্যাঁ, গ্লাভসটা আমি এখনো বাসায় রেখে দিয়েছি। আর কি কেউ কিছু দিয়েছে? আর এরকম যদি বলি যে 2007 সালে আজার মাহমুদ রাজশাহীতে আসছিল খেলতে, তখন প্রিমিয়ার লিগ খেলা হতো রাজশাহীতে, সোয়েব মালিক সবাই। সো ওনার ব্যাট ভেঙে গেছিল, তখন পাইলট ভাই আমাকে ইমার্জেন্সি স্টেডিয়ামে ডাকার পরে বলে যে এরকম ব্যাট ঠিক করতে হবে, উনি চলে যাবে রাতের ভিতরে, সো যত কুইক হয়। সো আমি আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে ব্যাট ঠিক করে, ওনার পছন্দের ব্যাট ছিল ওইটা। সো না, উনি তখন খেলতো তো মাঙ্গুজ একটা ব্র্যান্ড ছিল, ওই ব্যাটটা দিয়ে খেলতো উনি। সো আমি নিয়ে যাওয়ার পরে ওনাকে দিলাম, তো উনি তো দেখে সারপ্রাইজ, এত কুইক টাইম, এত ভালোভাবে তো উনি আমাকে $100 দিয়েছিল। তখন আমি আসলে বলছিলাম যে আসলে আমি টাকাটা নিতে পারবো না, আপনার মতো প্লেয়ার আপনি আমাকে দিচ্ছেন, এইটা জাস্ট আমি খুশি, এটা করে দিছি। সো এইটাই আসলে আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেকেরই কাজ করছি, আমি অনেক প্লেয়ারই ব্যাট পাঠাইছে। তো আমি মনে করব যে এটা আমার মানে আল্লাহ তাআলা হয়তো আমার উপর রহমত করছে যে এরকম প্লেয়ারদের ব্যাটে আমার আসলে কাজে হাত দেওয়া। বাংলাদেশ ন্যাশনাল টিমের তো সব প্লেয়ারদেরই কাজ করছি, মুশফিক ভাই থেকে শুরু করে, যে এটা বলবো যে আমার এন্ড অফ দ্য ডে অ্যাচিভমেন্ট যে আমি তাদের ব্যাটে কাজ করি। আপনারা এবার যতটুকু শুনতে পেলাম, এবারে বিপিএল এ সাব্বির রহমানকে স্পন্সর করবেন, আপনাদের স্থানীয় ছেলে, লোকাল বয়, এই গল্পটা সাব্বিরের সঙ্গে আপনাদের কথা হয়েছে? বা জি 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 ওনার সাথে হয়েছে, এবং এটা আমার ইমরুল ভাইয়ের সাথেও কথা হয়েছে, উনি উইলিংলি বলছে যে এবার আমরা নট ইভেন সাব্বির রহমান, আমি যদি বলি যে আর অনেক আমাদের প্লেয়ার আছে যারা সবাই তো স্পন্সর পায় না বিপিএলে, অনেকে আছে ভালো প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে, তাদেরকে আমরা ওরকম একটা লিস্ট ডাউন করতেছি যে লোকাল প্লেয়ারের, এটা ইমরুল ভাই নোট ডাউন করতেছে। সো এইটা এখনো ফাইনালাইজড হয়নি, ওই জন্য আমি আসলে না বলাটাই হবে। হ্যাঁ, সাব্বির কনফার্ম, ওকে আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, আমি যদি উমেন্স টিমে 4 জন আছে, 3 জন তো এবার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, তারা আছে, এবং 19-এ তো সাকিব আছে, তারপরে আপনার আরও একজন আছে আমাদের ইসে। সো ওরা আছে, আরও 4 জনের প্ল্যান হচ্ছে, মিরাজ ভাই আমাকে বলছে। সো আরও 4 জন আমরা ইনক্লুড করতে যাচ্ছি। সাকিবের নামটা শেষ পর্যন্ত চলেই আসলো আপনার সঙ্গে কথা বলতে বলতে, কিন্তু সাকিবের নামটা চলে আসছে। সাকিবের প্রসঙ্গে একটু যাই, সবচেয়ে বড় নাম বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় সাকিব আল হাসান, ক্যারিয়ারে আপনাদের ব্র্যান্ড দিয়ে খেলবে, দেশীয় ব্র্যান্ড, বাংলাদেশের মান সম্মানটা আরেকটু উচ্চ করার জন্য। উনি হয়তো দেশের হয়ে খেলছেন না, কিন্তু এখন উনি এমএলসি খেলবেন, মেজর আইএলটিটিতে খেলবেন, ওইসব জায়গায় আপনাদের ব্যাট দিয়ে খেলবেন। অক্টোবর পর্যন্ত মনে হয় ওনার পুমার সঙ্গে চুক্তি আছে। এরপরে তো ওনার সঙ্গে আপনাদের কন্ট্রাক্টটা কিভাবে হলো, উনি কি বললেন? এবং ওনার একটা গল্প শুনেছি যে সাকিব আসলে ব্যাট কেমন, ব্যাটের ওজন কেমন, এগুলা দেখতে চায় না, ওনাকে যে টাক ধরায় দিল নাকি সে ওটা দিয়ে নেমে যাবে, একটু যদি বলেন। আচ্ছা, এইটা আমরা যখন লঞ্চিং করি 2023-এ, উনি তো আমাদের প্রোগ্রামে আসছিল, আপনারা সবাই জানেন। সো উনি তো ইমরুল ভাই খুব
ভালো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। সো উনি তখন বলছিল যে আমি খেলা ছাড়ার আগে তোদের ব্যাট দিয়ে আমি খেলবো, ব্যাটিং করবো। সো এইখান থেকে আসলে কথাটা হয়। সো লাস্ট মান্থে ইমরুল ভাই আমাকে অনেক আগে থেকেই বলতেছিল যে সেন ভাই ওর সাথে কথা হচ্ছে, আমাদের হয়তো আসবে, আপনি ওর ব্যাট মেন্টালি প্রিপারেশন তৈরি করার জন্য। সো লাস্ট মান্থে সন্ধ্যার সময় উনি আমাকে কল দিয়ে বলে যে সেন ভাই সাকিব তো রাজি হয়ে গেছে, সো আমাদের ব্র্যান্ডের সাথে আসছে অক্টোবর থেকে, আপনি ব্যাট রেডি করেন। আমি যদি বলি যে উনি দেশের হয়ে খেলতেছে না, কিন্তু উনি তো বাংলাদেশি, এটা অনেক ওনার সবচেয়ে প্রথম পরিচয় নেই বাংলাদেশি, মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার, উনি খেলছে, এখন খেলতেছে না বাইরে খেলতেছে, এটা আলাদা সাবজেক্ট। কিন্তু উনি, আমি যদি বলি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্লেয়ার, যদি টপ ক্লাস প্লেয়ার ওনাকে ধরা হয়, সো উনি যখন আমাদের দেশীয় ব্র্যান্ডের সাথে আসলে যুক্ত হচ্ছে, নাম হচ্ছে, উনি যখন আমাদের ব্র্যান্ড নিয়ে খেলবে, তখন কিন্তু আমি যদি বলি যে অন্য আদার কান্ট্রির প্লেয়ার বলি বা কোম্পানি বলি, ওরা কিন্তু দেখবে যে এমকেএস কি ব্র্যান্ড, এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, ওনার মতো প্লেয়ার খেলতেছে, এটা আমার অনেক বিষয়। কারণ উনি কিন্তু ওয়ার্ল্ডের অলমোস্ট সব টি-20 লিগই খেলে, সব। সো ওখানে আমাদের দেশকে প্রেজেন্ট করা হচ্ছে, এমকেএসকে প্রেজেন্ট করা হচ্ছে, এটা আসলে আমাদের অনেক বড় ব্যাপার। ওনার মতো প্লেয়ারকে আসলে আমাদের পাওয়া, এটা আমাদের বলবো যে অনেক সৌভাগ্যের ব্যাপার। একজন প্লেয়ারের তো একজন ব্যাটের মেজারমেন্ট থাকে না, আমি যতটুকু শুনেছি, আপনি বলছিলেন নাকি যে কোনো রকমের ব্যাট বা কাপ ধরিয়ে দেওয়া হয়, এই গল্পটা। আচ্ছা, উনি আসলে ব্যাটের শেপ বা এইগুলো নিয়ে উনি অত কনসার্ন না, মানে কিছু জিনিস থাকে না যে গড গিফটেড প্লেয়ার থাকে, উনি আসলে আই থিঙ্ক আমার মনে হয় উনি ওই জিনিস যে উনি শেপ বা ব্যালেন্স এগুলো নিয়ে ওনার কনসার্ন না। ওনার কাছে একটাই জিনিস যে আমার একটা ভালো ব্যাট হলে হলো, উনি শেপের অত নাম নিয়ে এগুলো তো মাথা কামাই। হ্যাঁ, ডাকবিল শেপ, তো উনি আবার বলছে যে এইটা আবার কি জিনিস। সো হ্যাঁ, আমি এটা শোনার পরে গিয়েছি যে ওনার মতো এত বড় প্লেয়ার, মানে উনি আসলে এইসব শেপ টেপ নিয়ে অত কনসার্ন না, উনি জাস্ট ওনার খেলায় কনসার্ন করে। উনি ইসে ব্যাট ওনাকে একটা ভালো দিলে, ইমরুল ভাইকে বলছে যে আমাকে ভালো ব্যাট দিস, আর কিছু আমার লাগবে না, বাস। সো এই জিনিসটা না। সো আমি যখন ব্যাট বানাচ্ছিলাম, সো তখন আরও বেশি টেনশনে ছিলাম। সো উনি তো এত শেপ টেপে মেজারমেন্ট এত তো করেন না। সো ওনার ব্যাট আসলে, যেহেতু আমি আগেও বানিয়েছি ওনার ব্যাট, ওনার ব্যাটের সার্ভিসিংও করছি, সো ওই কনসেপ্ট থেকে আসলে ওনার ব্যাটটা তৈরি করা।